আসসালামু আলাইকুম প্রিয় সুধী ১৪ই মে ১৯৪৮ সাল আজ থেকে প্রায় ৭৭ বছর আগের ঘটনা। একটি মুসলিম সার্বভৌম রাষ্ট্রে জন্ম নেয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কোনো একক ঘটনা ছিল না, এটি ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ঐতিহাসিক ধর্মীয়, রাজনৈতিক এবং কূটনৈতিক প্রচেষ্টার অপফসল। প্রধানত ইউরোপে ইহুদি নিপীড়ন, জায়নিস্ট আন্দোলন, ব্রিটিশ ম্যান্ডেট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এই রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। ১৯০০ শতকের শেষ ভাগে ইউরোপে জন্ম নেয় একটি ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন, যার লক্ষ্য ছিল ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করা। থিওডোর হার্জেল এই আন্দোলনের প্রতিষ্ঠাতা। সে ১৮৯৭ সালে প্রথম জায়নিস্ট কংগ্রেসের আয়োজন করে। লর্ড রথসচাইল্ড এবং চাইম উইজম্যান অর্থনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে জায়নিস্ট আন্দোলনকে এগিয়ে নিয়ে যায়। ইউরোপ এবং আমেরিকায় থাকা ইহুদি সম্প্রদায় জায়নিস্ট আন্দোলনে আর্থিক ও রাজনৈতিক সমর্থন যোগায়। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় গৃহ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয় ১৯১৭ সালে। এটি ইসরায়েল প্রতিষ্ঠার কূটনৈতিক ভিত্তি তৈরি করে। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং ফিলিস্তিন ব্রিটেনের নিয়ন্ত্রণে চলে আসে। ১৯২০ সালের সান রেনো সম্মেলনে ব্রিটেনকে ফিলিস্তিন অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ইহুদিরা ব্যাপক হারে ফিলিস্তিনে অভিবাসন করতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির নাৎসি সরকার ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করে, যা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। এই ঘটনাটি বিশ্বব্যাপী ইহুদি জনগণের জন্য একটি নিরাপদ রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তোলে। যুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে সমর্থন জানায়। ১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে ২টি ভাগে বিভক্ত করার পরিকল্পনা করে, একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল আর একটি আরব রাষ্ট্র ফিলিস্তিন, আর জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকবে। ইহুদি সম্প্রদায় এই পরিকল্পনা মেনে নেয়, কিন্তু আরব দেশগুলো এটি প্রত্যাখ্যান করে। ১৪ই মে ১৯৪৮ সালে ডেভিড বেন গুরিয়ন ফিলিস্তিনের তেল আবিবে ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করে। একই দিন ব্রিটেন ফিলিস্তিন থেকে তাদের শাসন প্রত্যাহার করে। স্বাধীনতা ঘোষণার পরপরই প্রতিবেশী আরব দেশগুলো মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন, ইরাক ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধকে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ বলা হয়। ইসরায়েল এই যুদ্ধে বিজয়ী হয় এবং ফিলিস্তিনিদের একটি বড় অংশ দখল করে নেয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ইসরায়েল প্রতিষ্ঠার পেছনে কাজ করেছে মূলত জায়নিস্ট নেতারা, ব্রিটিশ সরকার, আমেরিকা ও অন্যান্য পশ্চিমা শক্তি, ইহুদি অভিবাসীরা এবং জাতিসংঘ। থিওডোর হার্জেল ছিল জায়নিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা। চাইম উইজম্যান কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ব্রিটিশদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতার ঘোষণার মূল সংগঠক। এদিকে ব্রিটেন বালফুর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক সমর্থন প্রদান করে এবং ব্রিটিশ ম্যান্ডেটের সময় ইহুদি অভিবাসন সহজ করার জন্য ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আর্থিক ও রাজনৈতিক সমর্থন দেয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠার নৈতিক সমর্থন আদায় করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরোপ এবং অন্যান্য অঞ্চল থেকে ফিলিস্তিনে আগত ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রের গঠন এবং প্রতিরক্ষা শক্তি গড়ে তোলে। জাতিসংঘের বিভক্তিকরণ পরিকল্পনা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক বৈধতা দেয়। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ছিল বহুস্তরীয় একটি প্রক্রিয়া, যেখানে ধর্মীয়, রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের সংমিশ্রণ দেখা যায়। জায়নিস্ট নেতাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, ব্রিটিশ ম্যান্ডেটের কৌশল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ইসরায়েল প্রতিষ্ঠার পেছনে কাজ করেছে। তবে এর ফলে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণ তাদের ভূমি হারায় এবং আরব ইসরায়েল সংঘাতের সূচনা ঘটে, যা আজও চলমান। ১৮৯৭ সালে থিওডোর হার্জেল জায়নিস্ট কংগ্রেসে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা উত্থাপন করে। ১৯১৭ সালে ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জাতীয় গৃহ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। ১৯১৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটেন ফিলিস্তিন শাসন করে এবং ইহুদি অভিবাসন সহজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকস্ট ইহুদিদের উপর নাৎসি জার্মানির নিপীড়ন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রভাব বৃদ্ধি করে। ১৯৪৭ সালে জাতিসংঘ পরিকল্পনা করে ফিলিস্তিনকে ইহুদি ও আরব রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব করে। ১৯৪৮ সালের ১৪ই মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। এরপরই আরব ইসরায়েল যুদ্ধ এবং প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে প্রথম সংঘাত শুরু হয়, যা ইসরায়েলের জন্য ভূমি দখলের সুযোগ সৃষ্টি করে। ইসরায়েল প্রতিষ্ঠার ফলে মধ্যপ্রাচ্যে আরব ও ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হয়। ইসরায়েল ও ফিলিস্তিনে মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান ধর্মের পবিত্র স্থান রয়েছে, যা এই অঞ্চলকে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। ইসরায়েলের প্রতিষ্ঠা এবং পরবর্তী সংঘাত আন্তর্জাতিক শক্তি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্ককে প্রভাবিত করে।
ফিলিস্তিনিদের ভূমি হারানো এবং শরণার্থী সমস্যাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মানবাধিকার বিতর্ক অব্যাহত থাকে। ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত আন্তর্জাতিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে সরাসরি প্রভাবিত করে। ইসরায়েল রাষ্ট্রের ইতিহাস মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং বৈশ্বিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর প্রেক্ষাপট ও পরিণতি আজও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। মুসলিম বিশ্ব ইসরায়েল রাষ্ট্রকে ফিলিস্তিনিদের ভূমি দখলের ফলাফল হিসেবে দেখে। 1948 সালে ইসরায়েলের স্বাধীনতার পর থেকেই বেশিরভাগ মুসলিম দেশ এটিকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদের নিজেদের ভূমির উপর অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। আরব লীগ এবং ওআইসি ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের একটি প্রধান এজেন্ডা হিসেবে ধরে রেখেছে। এদিকে জেরুজালেম মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত পবিত্র, কারণ এখানে আল আকসা মসজিদ অবস্থিত। জেরুজালেমের নিয়ন্ত্রণ ইস্যুটি মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতির কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনি অঞ্চল দখল, গাজা অবরোধ এবং পশ্চিম তীরে বসতি স্থাপনে মুসলিম বিশ্ব সরাসরি অন্যায় এবং দখলদারিত্ব বলে অভিহিত করে। ইসরায়েলের সামরিক অভিযানকে মুসলিম বিশ্ব মানবাধিকার লঙ্ঘন এবং জাতিগত নিধন হিসেবে বিবেচনা করে। সাম্প্রতিক বছরগুলোতে কিছু মুসলিম দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, যা 2020 সালের আব্রাহাম চুক্তি নামে পরিচিত। তবে বেশিরভাগ মুসলিম দেশ এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে অস্বীকৃতি জানিয়েছে। পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত মিত্র হিসেবে দেখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকস্টের কারণে পশ্চিমা দেশগুলোর মধ্যে ইহুদি জনগণের জন্য একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি নৈতিক দায়বদ্ধতা তৈরি করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক। তারা ইসরায়েলকে বিপুল অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করে। পশ্চিমা দেশগুলো জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের স্বার্থ রক্ষায় কাজ করে। পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে সমর্থনও দেয়, আবার অনেক জায়গায় ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ ইসরায়েলের বসতি স্থাপন নীতির সমালোচনা করে। পশ্চিমা দেশগুলো সাধারণত দুই রাষ্ট্র সমাধান প্রস্তাব করে, যা ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের কথা বলে। তবে বাস্তবে পশ্চিমা শক্তিগুলোর সমর্থন ইসরায়েলের দিকেই বেশি ঝুঁকে থাকে। ইসরায়েলকে পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ রক্ষার জন্য একটি শক্তিশালী মিত্র হিসেবে বিবেচনা করে। তারা মনে করে ইসরায়েলের শক্তি মধ্যপ্রাচ্যে ইরান ও চরমপন্থীদের প্রভাব কমানোর জন্য গুরুত্বপূর্ণ। মুসলিম বিশ্ব ইসরায়েলের প্রতি পশ্চিমা বিশ্বের সরাসরি সমর্থনকে পক্ষপাতদুষ্ট বলে মনে করে। পশ্চিমা দেশগুলো মুসলিম বিশ্বকে ফিলিস্তিন সমস্যার সমাধানে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়ার জন্য দায়ী করে। ইসরায়েল রাষ্ট্র মুসলিম এবং পশ্চিমা বিশ্বের মধ্যে দৃষ্টিভঙ্গির একটি প্রধান বৈপরীত্যের উৎস। মুসলিম বিশ্ব ফিলিস্তিনের প্রতি সমর্থন জানালেও পশ্চিমা দেশগুলো সাধারণত ইসরায়েলের সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। এই বৈপরীত্য আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতকে আরও জটিল করে তুলেছে। 1900 শতকে ইউরোপে ইহুদিরা ব্যাপক বৈষম্য ও নিপীড়নের শিকার হয়। পূর্ব ইউরোপে পগ্রুম নামে পরিচিত ইহুদিদের উপরে সহিংস হামলা হয়। পশ্চিম ইউরোপীয় ইহুদিরা সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের মুখোমুখি হয়। ইউরোপের বিভিন্ন জনগোষ্ঠী যখন তাদের নিজস্ব দেশ গঠনের আন্দোলনে ছিল, ইহুদিরা তখন তাদের নিজস্ব জাতীয় পরিচয় ও রাষ্ট্রের অভাব অনুভব করতে থাকে। 1897 সালে থিওডর হার্জেল প্রথম জায়োনিস্ট কংগ্রেস আয়োজন করে এবং ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে, যা তাদের নিরাপত্তা ও জাতীয় পরিচয় নিশ্চিত করবে। থিওডর হার্জেল ছিল একজন অস্ট্রিয়ান ইহুদি সাংবাদিক, রাজনীতিবিদ এবং জায়োনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা। সে বিশ্বাস করত ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। 1896 সালে সে তার বই দ্য জিউইশ স্টেট প্রকাশ করে। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত জায়োনিস্ট কংগ্রেসে 1897 সালে এই ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় গৃহ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। হার্জেল কংগ্রেসে বলে, আজ আমি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করছি। আগামী 50 বছরের মধ্যে এটি বাস্তবায়িত হবে। এই বইয়ে হার্জেল ইহুদিদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। সে বলে, ইহুদিরা যেহেতু বিশ্বজুড়ে নিপীড়িত, তাদের জন্য একটি রাষ্ট্রের প্রয়োজন। ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্রের জন্য প্রস্তাবিত এলাকা হিসেবে উল্লেখ করা হয়। জায়োনিস্ট আন্দোলনের জন্য এটি আদর্শিক ভিত্তি তৈরি করে। এই বইয়ের মাধ্যমে ইহুদি জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা উত্থিত হয়। এটি ইউরোপীয় ইহুদি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া জাগায় এবং অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন পেতে সাহায্য করে। দ্য জিউইশ স্টেট পশ্চিমা বিশ্বে ইহুদি প্রশ্ন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটি জায়োনিস্ট নেতাদের আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় হওয়ার অনুপ্রেরণা দেয়। ইউরোপে ইহুদিদের জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা মূলত থিওডর হার্জেল এবং তার বই দ্য জিউইশ স্টেট দ্বারা প্রভাবিত।
এই আন্দোলনের মাধ্যমে ইহুদিরা ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়, যা পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। 2 নভেম্বর 1917 সাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বালফোর একটি চিঠিতে ইহুদি নেতাদের উদ্দেশ্যে লিখে ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় গৃহ প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করে। ইহুদি জনগণকে একটি জাতীয় গৃহ দেওয়ার প্রতিশ্রুতি। এর মূল উদ্দেশ্য হল ইহুদি জনগণকে একটি জাতীয় গৃহ দেওয়ার প্রতিশ্রুতি, ফিলিস্তিনে ইহুদি অভিবাসন সহজ করা, স্থানীয় আরব জনগণের ধর্মীয় ও নাগরিক অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি। এখন আমরা জানব মূলত কী কারণে ব্রিটেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র তৈরির পরিকল্পনা করেছিল। প্রথমত, এটি ছিল একটি কৌশলগত স্বার্থ। ফিলিস্তিন ছিল ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। ব্রিটেন চেয়েছিল সুয়েজ খালের নিরাপত্তা নিশ্চিত করতে, যা ভারত সহ তাদের উপনিবেশগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান পথ। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটেন চেয়েছিল বিশ্বজুড়ে প্রভাবশালী ইহুদি সম্প্রদায়ের সমর্থন। বিশেষত ব্রিটিশ সরকার বিশ্বাস করত যে ইহুদি নেতারা যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে যুদ্ধে ব্রিটেনের পক্ষে আনতে সাহায্য করতে পারে। উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় শক্তিগুলো ফিলিস্তিনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। ব্রিটেন ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে নিজের প্রভাব নিশ্চিত করতে চেয়েছিল। খ্রিস্টান জায়োনিস্টদের একটি অংশ ব্রিটিশ প্রশাসনের প্রভাবশালী ছিল, যারা ইহুদিদের বাইবেলে উল্লিখিত প্রতিশ্রুত ভূমি ফিলিস্তিনে ফিরে যাওয়ার ধারণাকে সমর্থন করত। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার মক্কার শরীফ হোসেনের সঙ্গে একটি গোপন চুক্তি করে। এই চুক্তিতে ব্রিটেন আরবদের প্রতিশ্রুতি দেয় যে যদি তারা উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে তবে তাদেরকে স্বাধীন আরব রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হবে। এই হোসাইন ম্যাকমোহন চুক্তি হয়েছিল 1915-16 সালে। চুক্তির মাধ্যমে আরবদের ব্রিটিশ পক্ষে যুদ্ধে সম্পৃক্ত করা হলেও যুদ্ধ শেষে তাদের স্বাধীনতা দেওয়া হয়নি। একই সময়ে ব্রিটেন ফ্রান্সের সঙ্গে ফিলিস্তিন এবং আরব অঞ্চলের বিভাজন নিয়ে একটি গোপন চুক্তি করে 1916 সালে। এই চুক্তিতে ফিলিস্তিনকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীন অঞ্চল হিসেবে নির্ধারণ করা হয়। ব্রিটেন একদিকে আরবদের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছে, আবার অন্যদিকে ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় গৃহ প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে। আরবরা এটিকে তাদের সঙ্গে করা সরাসরি প্রতারণা হিসাবে দেখেছে। ব্রিটেনের ফিলিস্তিন নিয়ে নীতি আরবদের সঙ্গে প্রতারণার একটি উদাহরণ। একদিকে ইহুদিদের জাতীয় গৃহের প্রতিশ্রুতি, অন্যদিকে আরবদের স্বাধীনতার মিথ্যা আশ্বাস। এই দ্বৈতনীতি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের ভিত্তি স্থাপন করে। 1917 সালে ব্রিটেনের বালফোর ঘোষণা এবং পরবর্তী সাইক্স-পিকো চুক্তি অনুযায়ী ফিলিস্তিনকে ব্রিটিশ ম্যান্ডেট হিসেবে অধিগ্রহণ করে। 1918 সালে অটোমান সাম্রাজ্য পরাজিত হলে ফিলিস্তিন ব্রিটেনের দখলে চলে আসে এবং 1920 সালে শান্তির সম্মেলনে এটি ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে। ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে থাকে, যা জায়োনিস্ট আন্দোলনের লক্ষ্য ছিল। ব্রিটিশ শাসনের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করা এবং পশ্চিমা শক্তির কৌশলগত স্বার্থ এবং সুয়েজ খাল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে রাখা। 1920-এর দশক থেকে ফিলিস্তিনে ইহুদি অভিবাসন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। জায়োনিস্ট আন্দোলন এবং বিশ্বযুদ্ধের পরের পরিস্থিতি, বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি নিরাপদ আবাসভূমি হিসাবে দেখা হতে থাকে। 1930 ও 1940 দশকে ইহুদি অভিবাসন বৃদ্ধি পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং পরবর্তী সময়ে ইহুদিদের জন্য অব্যাহতভাবে ফিলিস্তিনে বসতি স্থাপন সহজ করা হয়। ইহুদি জনগণের একটি বৃহৎ অংশ মধ্য ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে চলে আসে, যেখানে তাদের জন্য নিরাপত্তা এবং আশ্রয় ছিল। ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ইহুদি অভিবাসন একটি নির্দিষ্ট সীমায় রাখার চেষ্টা করা হলেও জায়োনিস্ট সংগঠনগুলো অবৈধভাবে আরও ইহুদিকে ফিলিস্তিনে প্রবেশ করাতে থাকে, যার ফলে বৃদ্ধি পাচ্ছে প্রতিক্রিয়া। ফিলিস্তিনে ইহুদি অভিবাসনের বৃদ্ধির ফলে আরবদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। তারা মনে করেছিল যে এই অভিবাসন তাদের ভূমি দখল এবং তাদের জীবনধারার জন্য হুমকি সৃষ্টি করছে। আরবরা বুঝতে পেরেছিল ব্রিটিশরা তাদের জাতীয় অধিকার খর্ব করে ইহুদিদের জন্য সুবিধা সৃষ্টি করছে। 1920 সালে রামল্লা দাঙ্গা এবং 1929 সালে বেরশেবা দাঙ্গা ইহুদিদের বিরুদ্ধে আরবদের বিরোধিতা প্রকট করে। এই দাঙ্গাগুলোর কারণে শত শত মানুষ হতাহত হয় এবং ফিলিস্তিনে সংখ্যালঘু আরব ও সংখ্যাগরিষ্ঠ ইহুদিদের জনগণের মধ্যে সংঘাত আরও তীব্র হয়। 1936 থেকে 1939 সালের আরব বিদ্রোহে ফিলিস্তিনের আরবরা ব্রিটিশ শাসন এবং ইহুদি অভিবাসনের বিরুদ্ধে বৃহৎ বিদ্রোহ শুরু করে, যা ফিলিস্তিনের মহান বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহে ইহুদিরা এবং ব্রিটিশরা আক্রমণের লক্ষ্যবস্তু ছিল। ব্রিটিশ সরকার উগ্র ব্যবস্থা নেয় এবং আন্দোলনকে দমন করতে ব্যাপক সহিংসতা ব্যবহার করে। আরব দেশগুলোর মধ্যে বিশ্বজনীন সমর্থন বৃদ্ধি পায় এবং তারা আরব লীগের মাধ্যমে ফিলিস্তিনের আরব জনগণের অধিকার রক্ষার পক্ষে অবস্থান নেয়।
1920 থেকে 1948 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে ইহুদি অভিবাসনের বৃদ্ধির ফলে আরবদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। ইহুদিরা ফিলিস্তিনে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করতে থাকে, আর আরবরা তাদের ভূমি ও স্বাধীনতার অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে যায়। এই সময় সংঘাত এবং সহিংসতার ঘটনা ফিলিস্তিনে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে, যা পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যায়। ডেভিড বেন গুরিয়ন ছিল ইসরায়েল রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী এবং জায়নিস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা। সে 1935 সালে জিউইশ এজেন্সির সভাপতি নির্বাচিত হয় এবং 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেন গুরিয়ন জায়নিস্ট আন্দোলনের প্রথম সারির নেতা ছিল। সে বিশ্বাস করত ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাদের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত জরুরি। বেন গুরিয়ন 1947 সালে জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালোভাবে সমর্থন জানায়। 1948 সালের মে মাসে ব্রিটিশ শাসন শেষ হলে বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘোষণা করে এবং এই অবৈধ নতুন রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী হয়। বেন গুরিয়নের নেতৃত্বের কারণে জায়নিস্ট আন্দোলন আন্তর্জাতিক সমর্থন পায় এবং ইহুদিরা সংগঠিত হয়ে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একত্রিত হয়। তবে তার নেতৃত্বের ফলে ফিলিস্তিনে আরব জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সহিংস সংঘাতের সূচনা হয়। চাইম উইজম্যান ছিল জায়নিস্ট আন্দোলনের প্রধান নেতা এবং পরে ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি হয়। সে বালফোর ঘোষণা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওয়াইজম্যানের জীবদ্দশায় বিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান ছিল বিশেষত রাসায়নিক অস্ত্রের উপর, ফলে ব্রিটেনের প্রতি তার সমর্থনকে দৃঢ় করে। হাগানা ছিল 1920 সালে প্রতিষ্ঠিত একটি ইহুদি আঞ্চলিক সামরিক বাহিনী, যা ব্রিটিশ ম্যান্ডেট অধীনে ফিলিস্তিনে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার জন্য কাজ করত। তাদের উদ্দেশ্য ছিল মূলত ইহুদি সম্প্রদায়কে আরব আক্রমণ থেকে রক্ষা করা। জায়নিস্ট আদর্শে বিশ্বাসী হয়ে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। এই বাহিনীর প্রধান কর্মকাণ্ড ছিল অবৈধ অভিবাসন পরিচালনা করা। ব্রিটিশ সরকার ইহুদিদের ফিলিস্তিনে প্রবেশ নিষিদ্ধ করলেও হাগানা ইহুদি অভিবাসনকে অবৈধভাবে পরিচালনা করত। তারা গোপনে ফিলিস্তিনে অভিবাসীদের প্রবেশ করানোর জন্য বিভিন্ন রুট ব্যবহার করত। হাগানা ফিলিস্তিনের আরব বিদ্রোহের বিরুদ্ধে ব্রিটিশদের সহায়তা করত এবং তাদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ নিত। 1936 থেকে 1939 সালের আরব বিদ্রোহের সময় তারা নিজেদের শক্তি বৃদ্ধির জন্য প্রশিক্ষণ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটেন ফিলিস্তিনে তাদের কর্তৃত্ব হারাতে থাকে, তখন হাগানা তীব্র প্রস্তুতি নিতে থাকে যাতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে পারে। তারা ফিলিস্তিনে আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী গঠন করতে থাকে এবং পরবর্তীতে ইসরায়েলি সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠার দিকে এগিয়ে যায়। 1947 সালে জাতিসংঘের ফিলিস্তিনি বিভাজন পরিকল্পনা অনুসারে হাগানা আরবদের বিরুদ্ধে বিভিন্ন সামরিক কার্যক্রম চালায়। হাগানা এবং অন্যান্য জায়নিস্ট মিলিশিয়া গোষ্ঠী যেমন ইটজেল ও লেহি বিভিন্ন আরব শহর ও গ্রামে আক্রমণ চালিয়ে তাদেরকে তাড়িয়ে দেয় এবং ভয়ভীতি সৃষ্টি করে। ফলে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর হাগানা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হিসেবে পুনর্গঠিত হয় এবং এর সেনাবাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাগানার প্রশিক্ষণ এবং কৌশলগুলো পরবর্তীতে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি গঠনে ব্যাপক প্রভাব ফেলে। ডেভিড বেন গুরিয়ন এবং অন্যান্য জায়নিস্ট নেতারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করে, যেখানে তাদের নেতৃত্ব এবং কূটনৈতিক দক্ষতা গুরুত্বপূর্ণ ছিল। হাগানা একটি গোপন সশস্ত্র বাহিনী হিসেবে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার জন্য এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা পরবর্তীতে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ভিত্তি হয়ে ওঠে। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টি 1933 থেকে 1945 পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে ব্যাপক নিপীড়ন এবং অত্যাচার চালিয়েছিল। অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধিতার কারণে ইহুদিদের শারীরিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। ইহুদিদের জোর করে গেটোতে বন্দী করা হয়, যেখানে মানবাধিকার লঙ্ঘন ঘটত। কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হতো, যেখানে তাদেরকে মারধর করা, প্রক্রিয়াজাত করা এবং নির্বিচারে হত্যা করা হতো। 1941 থেকে 1945 সালের মধ্যে নাৎসি শাসনের অধীনে প্রায় 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয়। ইহুদি জনগণের উপর এই নিপীড়ন ও গণহত্যা তাদের জীবনে গভীর চিহ্ন রেখে যায় এবং ইহুদিদের জন্য একটি নিরাপদ রাষ্ট্রের গুরুত্বকে আরও তীব্রভাবে উপলব্ধি করায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হলোকস্ট এবং নাৎসি অত্যাচার ইহুদিদের প্রতি বিশ্বজুড়ে সহানুভূতির সৃষ্টি করে। ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভূত হয়, যাতে তারা নিজেদের নিরাপত্তা এবং অধিকার রক্ষা করতে পারে। হলোকস্টের স্মৃতি ইহুদিদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করে, যেহেতু তাদের পূর্বপুরুষরা অনেক দুঃখ ও নিপীড়নের শিকার হয়েছে এবং তারা চেয়েছিল তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে।
থিওডর হার্জেল ও অন্যান্য জায়োনিস্ট নেতারা 19 শতকের শেষের দিকে যে ইহুদি রাষ্ট্রের ধারণা তুলেছিল, হলোকস্টের পরে তা বাস্তবায়নের জন্য দৃঢ়ভাবে চেষ্টা করা হয়। জায়োনিস্ট আন্দোলন অনেকেই বিশ্বাস করতে থাকে যে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদি জনগণের প্রতি সহানুভূতি এবং তাদের জন্য একটি নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি অনেক দেশেই শক্তিশালী হয়। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনে একটি ইহুদি এবং আরেকটি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেয়, যা ইহুদিরা সমর্থন করে, এবং এর ফলস্বরূপ 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা সম্ভব হয়। এদিকে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের পর ইহুদিদের প্রতি সহানুভূতির দিকে ঝুঁকেছিল এবং ইসরায়েল প্রতিষ্ঠায় সমর্থন প্রদান করে। রুজভেল্টের প্রশাসন হলোকস্টের সময় ইহুদিদের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করার পর এটি সমর্থন করেছিল। আমেরিকা ব্রিটেনকে চাপ দেয় যাতে তারা ফিলিস্তিনে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যায়। আমেরিকা জাতিসংঘে 1947 সালে ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা পাশ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেয়। সোভিয়েত ইউনিয়নও ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন প্রদান করেছিল এবং ইসরায়েল প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছিল। ফ্রান্সও ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিল এবং তারা জায়োনিস্ট আন্দোলনকে সমর্থন করেছিল। ফ্রান্স ইসরায়েলের প্রথম রাষ্ট্রীয় সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে ছিল। নাৎসিদের অত্যাচার এবং হলোকস্ট ইহুদিদের মধ্যে একটি নিরাপদ রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভূতির সৃষ্টি করে, যা পরবর্তীতে ইসরায়েলের প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বজনীন সহানুভূতি, বিশেষত আমেরিকা এবং অন্যান্য দেশগুলোর সমর্থন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিল এবং তা 1948 সালে সফলভাবে প্রতিষ্ঠিত হয়। 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএন রেজলিউশন 181 প্রস্তাব গৃহীত হয়, যা ফিলিস্তিনকে দুইটি পৃথক রাষ্ট্রে বিভক্ত করার পরিকল্পনা দেয়, একটি ইহুদি রাষ্ট্র আর একটি আরব রাষ্ট্র, আর জেরুজালেম আন্তর্জাতিক অঞ্চলে পরিণত করার পরিকল্পনা করা হয়, যা জাতিসংঘের তত্ত্বাবধানে থাকবে। জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী ইহুদিদের জন্য 55% ভূমি এবং ফিলিস্তিনিদের জন্য মাত্র 45% ভূমি বরাদ্দ করা হয়। অথচ মোট জনসংখ্যার হিসাবে 67 থেকে 70% ছিল মুসলিম আর 30 থেকে 33% ছিল ইহুদি। ইহুদিরা জাতিসংঘের এই পরিকল্পনাকে স্বাগত জানায়, কারণ পরিকল্পনাটি তাদের জন্যই করা এবং দ্রুত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করে। ইহুদি নেতারা, বিশেষত ডেভিড বেন গুরিয়ন, এই পরিকল্পনা গ্রহণ করে এবং এর ভিত্তিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতি নেয়। ইহুদিরা আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর সমর্থন পায়। এই সমর্থনের ভিত্তিতেই তারা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শক্তিশালী অবস্থান তৈরি করে। আরবরা জাতিসংঘের এই পরিকল্পনাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে। তাদের মতে এই পরিকল্পনা আরবদের প্রতি অন্যায় এবং তাদের ঐতিহ্যবাহী ভূমির একটি বিশাল অংশ থেকে বঞ্চিত করার একটি ষড়যন্ত্র। এদিকে আরব লীগ এটিকে বেআইনি এবং অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। পরিকল্পনা ঘোষণার পরপরই ফিলিস্তিনে আরব এবং ইহুদিদের মধ্যে সহিংস সংঘাত শুরু হয়। আরব মিলিশিয়ারা ইহুদি বসতিগুলোর উপরে আক্রমণ চালায় এবং প্রতিক্রিয়ায় ইহুদিদের পক্ষ থেকে সামরিক প্রতিরোধ শুরু হয়। আরব রাষ্ট্রগুলো, বিশেষত মিশর, জর্ডান এবং সিরিয়া, এই পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা চালায়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয় এবং ফিলিস্তিনের অনেক অঞ্চল দখল করে নেয়। হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত হয় এবং শরণার্থী হিসাবে আশ্রয় নেয়। জাতিসংঘের বিভাজন পরিকল্পনা একটি সমাধান দেওয়ার চেষ্টা করলেও তা বাস্তবে সংঘাতের সূত্রপাত ঘটায়। ইহুদিরা এই পরিকল্পনার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেও আরবদের প্রত্যাখ্যান এবং সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই দ্বন্দ্ব পরবর্তীতে দীর্ঘমেয়াদী আরব ইসরায়েল সংঘাতের ভিত্তি স্থাপন করে। 1948 সালের 14 মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা দেয় তেল আবিব শহরে। এই ঘোষণার মাধ্যমে ইহুদিরা জাতিসংঘের বিভাজন পরিকল্পনার ভিত্তিতে তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ঘোষণায় বেন গুরিয়ন উল্লেখ করে যে ইসরায়েল রাষ্ট্রটি জাতিসংঘের প্রস্তাবের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবে এবং সব ধর্ম ও জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা করবে। অথচ তারপরেও এরা ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের উপর অত্যাচার চালিয়েই যাচ্ছে। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বেন গুরিয়ন ইসরায়েলের সামরিক ও প্রশাসনিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরায়েল প্রতিষ্ঠার কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। সোভিয়েত ইউনিয়নও ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আরব রাষ্ট্রগুলো এই ঘোষণা পুরোপুরি প্রত্যাখ্যান করে এবং তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার একদিন পরেই যুদ্ধের সূচনা হয়। 1948 সালের 15 মে 5টি আরব দেশ মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক এবং লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
এই যুদ্ধকে আরব ইসরায়েল যুদ্ধ বা 1948 সালের স্বাধীনতা যুদ্ধ বলা হয়। এদিকে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা আরব রাষ্ট্রগুলোকে ক্ষুব্ধ করে। আরব বাহিনী ইসরায়েলকে 3 দিক থেকে আক্রমণ করে। মিশরের বাহিনী দক্ষিণ দিক থেকে, জর্ডানের বাহিনী পূর্ব দিক থেকে এবং সিরিয় লেবানন উত্তর দিক থেকে আক্রমণ চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী, বিশেষত হাগানা, দক্ষতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। ইসরায়েলের নেতৃত্বে সামরিক কৌশল এবং অস্ত্রের সরবরাহে সাহায্য করে পশ্চিমা দেশগুলো। জর্ডানের সেনাবাহিনী আরব লিজিয়ন জেরুজালেমের পূর্ব অংশ এবং পশ্চিম তীর দখল করে। এটি ফিলিস্তিনের ঐতিহ্যবাহী আরব অঞ্চলে আরব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পশ্চিমাদের সহায়তায় ইসরায়েল যুদ্ধের প্রায় সব ফ্রন্টে জয়লাভ করে এবং ফিলিস্তিনের প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রের চেয়ে অধিক ভূখণ্ড দখল করে। যুদ্ধের ফলে প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি আরব মুসলিম তাদের বাসস্থান থেকে বাস্তুচ্যুত হয় এবং শরণার্থী হিসাবে আশ্রয় নেয়। এই বাস্তুচ্যুতি ফিলিস্তিনি জনগণের জন্য এক ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করে। যুদ্ধ শেষে জেরুজালেম 2 ভাগে বিভক্ত হয়। পূর্ব জেরুজালেম জর্ডানের নিয়ন্ত্রণে, পশ্চিম জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে। ডেভিড বেন গুরিয়নের স্বাধীনতার ঘোষণা ইসরায়েলের প্রতিষ্ঠার মাইলফলক ছিল। তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে আরব রাষ্ট্রগুলোর বিরোধিতার কারণে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের সূচনা ঘটে। ইসরায়েলের সামরিক বিজয় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা স্থিতিশীল করলেও ফিলিস্তিনি জনগণের জন্য এটি ছিল চরম বিপর্যয়, যা আজও আরব ইসরায়েল সংঘাতের কেন্দ্রবিন্দু। এই যুদ্ধে থিওডোর হার্জেল এবং জায়োনিস্ট নেতাদের ভূমিকা ছিল। ব্রিটিশ সরকার ও বালফোর ঘোষণার প্রভাবও। আমেরিকা এবং জাতিসংঘের সমর্থন ছিল। ইহুদি সংস্থা ও হাগানার ভূমিকাও ছিল। জাতিসংঘের বিভাজন পরিকল্পনায় ফিলিস্তিনিদের জন্য 45% ভূমি বরাদ্দ ছিল। কিন্তু 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল 77% ভূমি দখল করে নেয়। এই যুদ্ধের ফলে প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয় এবং তারা শরণার্থী হিসাবে বিভিন্ন আরব দেশে আশ্রয় নেয়। এই ঘটনা ইতিহাসে নাকবা অর্থাৎ ধ্বংস বা বিপর্যয় নামে পরিচিত। ইসরায়েল পশ্চিম তীর, গাজা উপত্যকা, পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমি দখল করে। এই দখলদারিত্বের ফলে ফিলিস্তিনি মুসলিমগণ আরও বেশি জমি হারায় এবং তাদের রাষ্ট্র গঠনের স্বপ্ন আরও ক্ষীণ হয়ে পড়ে। 1967 সালের পর থেকে ইসরায়েল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন শুরু করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো অবৈধ হলেও ইসরায়েল এই প্রক্রিয়া চালিয়ে যায়। বর্তমানে পশ্চিম তীরে প্রায় 7 লক্ষ ইহুদি বসবাস করছে, যা ফিলিস্তিনিদের জন্য জমি পুনরুদ্ধারকে আরও জটিল করে তুলেছে। ফিলিস্তিনের মুসলিমগণ তাদের পূর্বপুরুষের ভূমি ফেরত চায়, যেখানে এখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত। জেরুজালেমকে ফিলিস্তিনের মুসলিমগণ তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়, কিন্তু ইসরায়েল জেরুজালেমকে অবিভক্ত রাজধানী হিসেবে দাবি করে। 1948 এবং 1967 সালের যুদ্ধের পর বাস্তুচ্যুত ফিলিস্তিনি মুসলমানগণ তাদের ভূমিতে ফেরার অধিকার চাইলেও ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করে। ইসরায়েল ফিলিস্তিন এলাকায় সামরিক দমনপীড়ন চালায় এবং তাদের চলাচলে কড়া নিয়ন্ত্রণ আরোপ করে। গাজা উপত্যকায় ইসরায়েল অবরোধ আরোপ করে, যা মানবিক সংকট সৃষ্টি করেছে। ফিলিস্তিনি সংগঠন হামাস গাজায় ক্ষমতায় থাকায় ইসরায়েল গাজাকে অবরুদ্ধ রেখেছে। ইসরায়েল হামাস সংঘর্ষে শত শত ফিলিস্তিনি নিহত এবং গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়। ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেল অর্গানাইজেশনের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছিল, কিন্তু এই চুক্তি সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন এবং ইসরায়েলকে 2টি পৃথক রাষ্ট্রে বিভক্ত করার সমাধান প্রস্তাব করে, তবে এই সমাধান কার্যকর করা সম্ভব হয়নি। অধিকাংশ মুসলিম দেশ ফিলিস্তিনি মুসলমানদের সমর্থন করে এবং তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে। আরব লীগ ফিলিস্তিনের পক্ষে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে, তবে আরব দেশগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে একটি ঐক্যবদ্ধ অবস্থান গঠন করা কঠিন হয়েছে। কিছু মুসলিম দেশ যেমন ইউএই, বাহরাইন, মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, তবে তুরস্ক, ইরান এবং কাতারের মতো দেশগুলো এখনও ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে রেখেছে। আমেরিকা এবং ইউরোপের অনেক দেশ ইসরায়েলের প্রতি কূটনৈতিক এবং সামরিক সমর্থন দিয়ে থাকে। অনেক পশ্চিমা মানবাধিকার সংস্থা ইসরায়েলের কর্মকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। জাতিসংঘ ফিলিস্তিনের পক্ষে একাধিক প্রস্তাব পাশ করেছে, তবে তা কার্যকর করার ক্ষমতা সীমিত। ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাত আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই সংকট বিশ্বব্যাপী মুসলিম এবং ইহুদি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি করে। ফিলিস্তিনিদের ভূমি হারানোর ইতিহাস শুধু তাদের জন্য একটি মানবিক বিপর্যয় নয়, এটি মুসলিম বিশ্ব এবং পশ্চিমা বিশ্বের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের কারণ। বর্তমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত শান্তি প্রক্রিয়ার অভাবে আরও জটিল হয়ে উঠেছে। মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতি এই সংঘাত সমাধানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে এখনও কার্যকর সমাধান অদূর প্রায়। এই ইতিহাস থেকে আমরা কি শিখতে পারি? ইহুদি জনগণের পক্ষে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদের শত বছরের প্রচেষ্টা প্রমাণ করে যে সংহতি পরিকল্পনা এবং কৌশলগত কূটনীতি একটি জাতিকে সাফল্যের দিকে এগিয়ে নিতে পারে।
অপরদিকে ফিলিস্তিনি জনগণের বিচ্ছিন্নতা এবং আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ মতপার্থক্য তাদের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করেছে। ব্রিটেনের মতো উপনিবেশবাদী শক্তির রাজনৈতিক পরিকল্পনা এবং আমেরিকার মতো আধুনিক শক্তির সমর্থন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক শক্তি একটি জাতির সাফল্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এদিকে আরব বিশ্বের মধ্যে ঐক্যের অভাব ফিলিস্তিনিদের অধিকারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে বাধা দিয়েছে। এটি মুসলিম বিশ্বকে শিক্ষা দেয় যে ঐক্য ছাড়া বড় ধরনের অর্জন সম্ভব নয়। ফিলিস্তিনি জনগণের জমি হারানো এবং শরণার্থী সংকট প্রমাণ করে যে শক্তিশালী রাষ্ট্রের অধিকারহীন জনগণের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে। এটি আমাদের মানবাধিকার রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সচেতন হওয়ার আহ্বান জানায়। ইহুদিদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধৈর্যের সঙ্গে কাজ করার মানসিকতা তাদের লক্ষ্য অর্জনে সহায়ক হয়েছে। মুসলিম বিশ্বের জন্য এটি একটি শিক্ষা যে পরিকল্পনা এবং ধৈর্য একটি জাতিকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। আসুন আমরা জানি ইসলামিক ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এটিকে কিভাবে মূল্যায়ন করা যায়। ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসলিম উম্মাকে একত্রিত হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের ক্ষেত্রে মুসলিম বিশ্বের বিভক্তি স্পষ্টভাবে এই আদেশ লঙ্ঘন করে এবং এর ফলে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামিক শিক্ষায় জমিনকে আল্লাহর আমানত হিসেবে গণ্য করা হয়েছে। ফিলিস্তিনের হারানো ভূমি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমানত ছিল। মুসলমানদের ঐক্যের অভাবে যা রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। ইসলামের ইতিহাসে অনেক সময় দেখা গেছে যে ধৈর্য এবং কৌশলের মাধ্যমে অনেক সংকট মোকাবেলা করা সম্ভব। উদাহরণস্বরূপ ধরা যায় হুদায়বিয়ার সন্ধি কৌশলগতভাবে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় নিয়ে এসেছিল। ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব যদি একই কৌশল অবলম্বন করত তবে ভিন্ন ফলাফল হতে পারত। ইসলাম সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নির্যাতিতদের পক্ষে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে। ফিলিস্তিনের জনগণের অধিকারের জন্য সংগ্রাম করা মুসলিম বিশ্বের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। ইসলামে বিশ্বাস করা হয় যে সমস্ত কিছু আল্লাহর পরিকল্পনার অধীন। মুসলিম বিশ্ব যদি আল্লাহর উপর আস্থা রেখে পরিকল্পনা ও চেষ্টা চালায় তবে ভবিষ্যতে এই সংকট সমাধান হতে পারে। এই ইতিহাস থেকে আমরা পরিকল্পনা, ঐক্য এবং ধৈর্যের শিক্ষা নিতে পারি। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি মুসলমানদের জন্য একটি বড় পরীক্ষা এবং দায়িত্ব, যা ন্যায় বিচার, মানবাধিকার এবং উম্মার ঐক্যের উপর জোর দেয়। ফিলিস্তিন ইস্যু কেবল একটি রাজনৈতিক সমস্যা নয়, এটি মুসলিম উম্মার জন্য একটি ধর্মীয়, মানবিক এবং কৌশলগত চ্যালেঞ্জ, যা সমাধান করার জন্য দীর্ঘমেয়াদী প্রচেষ্টার প্রয়োজন। সম্মানিত সুধী, এই ভিডিওতে আমরা ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি এবং এর পেছনের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। উল্লেখিত তথ্যগুলো নির্ভরযোগ্য বই, গবেষণা নিবন্ধ এবং আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট থেকে সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া তথ্যগুলো দেখতে পারেন। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।